2025 সালের লাস্ট ভিডিও বা 2026 সালে যারা দেখছেন ফার্স্ট ভিডিও, সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। যারা 2026-এ দেখছেন আপনাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার দিয়ে স্টার্ট করছে এই ভিডিওটা। থ্যাংক ইউ 2025-এ এত আমাকে লাভ অ্যান্ড সাপোর্ট দেওয়ার জন্য। এক্সপেকটেশনের থেকে অনেক বেশি পেয়েছি, তাই জন্য আমার একটা বলতে পারেন এই চ্যানেলের প্রথা আছে যে প্রত্যেক বছরের প্রথম ভিডিওটা ফার্স্ট উইকে একটা আসবে হচ্ছে আমাদের স্টক নিয়ে, যে সেই বছরের টপ 5টা 10টা স্টক ফান্ডামেন্টালি, নট টেকনিক্যালি, কোনো এন্ট্রি পয়েন্ট কোনো কিছু ছাড়া ফান্ডামেন্টাল রিজনসের জন্য বলবো যে আপনাদের কোন কোন শেয়ার নজর রাখা উচিত। প্রত্যেকবার টপ 10টা স্টকের উপর আমরা বলি, এবার টপ 5টার উপর বলি, বিকজ এই বছর স্টকের জন্য না বা শেয়ার বাজারের জন্য অতটা ভালো হবে না যত দিন আসবে সামনে। অবশ্যই মার্চের পর একটা র্যালি এক্সপেক্ট করছি, তারপরে আমাদের মনে হয় রিসেশনের দিকে আমরা একটু একটু এগোবো, যেটা আমার 2023 থেকে অ্যানালিসিস যে 2027 হয়তো রিসেশন আসবে। তো সেই ক্ষেত্রে আমার স্টকের দিকে আমি অতটা হয়তো যাব না, বাট তাও এই বাজারেও কোন কোন স্টক আমার নজরে রাখতে পারি সেটা আমরা দেখে নিই। 2026-এর জন্য টপ 5টা স্টক শেয়ারগুলো নজরে রাখুন, হাতছাড়া করবেন না। শুরু করার আগে প্রথম স্টক দিয়ে শুরু করব, সেটার নাম হচ্ছে হিন্দুস্তান কপার। শুরু করার আগে বলে দিই ডিসক্লেমার, আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে কিনবেন। আমি এখানে কোনো বাই সেল রেকমেন্ডেশন করছি না, যদি এন্ট্রি প্রাইস আমরা স্টপ লস কিছু বলবো না। আপনি কিনবেন, কিনে যদি লস হয় বা প্রফিট হয় নিচে কমেন্ট করতে আসবেন না যে আপনার জন্য এটা হলো। কাউকে আমি জোর করে কেনাতে বলছি না, জাস্ট একটা নর্মাল ডিসকাশন করছি। সেবির রুল মেনে কোনো অ্যাডভাইস করছি না, বাই সেল এন্ট্রি প্রাইস কিছু না। অ্যান্ড সেবির রুল অনুযায়ী কি আছে, 3 মাসের আগের ডেটা আমাদের দেখাতে হবে, তো সেটাই আমরা জিনিসটা দেখাবো। অ্যান্ড আমি যদি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার হয় তাহলে সেটা আবার পরের ব্যাপার, সেটা পার্সোনালি ফোন করে নেবেন। হিন্দুস্তান কপার কেন আমি সিলেক্ট করেছি, মেইন জিনিস এই বছর আমি বলেছি, এর আগের ভিডিওতে বলছি যে টপ 10টা অ্যানালিস্ট যেটার জন্য মনে হচ্ছে 2026-এ কি কি হতে পারে। একটা পয়েন্ট আছে, নাম্বার 4 বা 5 নম্বর পয়েন্ট আছে, কমোডিটিস টু রাইজ। কমোডিটিস বাড়বে। কমোডিটিস এর মধ্যে গোল্ড সিলভারের সাথে আরেকটা জিনিস বাড়তে পারে, সেটা হচ্ছে কপার। এবার কপারের ডিরেক্টলি হয়তো কোনো ইটিএফ নেই, বা ইটিএফ আছে, আমেরিকার একটা ইটিএফ আছে ব্ল্যাক রকের, আইসিআরস এর বলে, বাট সেটা ইন্ডিয়াতে এখনো অব্দি লিগালাইজ নেই, ইন্ডিয়া থেকে কিনতে পারবেন না। তো যদি কপার কিনতে হয় তো ইনডিরেক্টলি কিনতে হবে, সেটা কিনতে হয় হচ্ছে হিন্দুস্তান কপার। অ্যান্ড হিন্দুস্তান কপার কারেন্টলি আমি যদি দেখি, পুরো কারেন্টলি ইন্ডিয়াতে বলতে পারি মনোপলি অ্যান্ড মাইনিং, কপার মাইনিং এর যে কপার ওর তৈরি করে সেটাতে মনোপলি অলমোস্ট আমরা বলতে পারি 95%-এর বেশি মার্কেট শেয়ার নিয়ে হিন্দুস্তান কপার বসে আছে। যদি একটা চার্টের দিকে যাই, এখান থেকে চার্ট যখন দেখবো কিছু কিছু আমরা লেসন, লং টার্মের লেসনও শিখবো। বিকজ অনেকে আমরা ভুল করি কি, সবকিছু একটা সাইকেল আসে, কপার আছে কিনছি মানে সারা জীবনের জন্য আমি কিনবো না। তাই জন্য কি বলছি, বাই সেল আমি বলবো না। কেন বলবো না? ফার্স্ট অফ অল তো সেবির রুল নেই। সেকেন্ডলি আমি ধরুন এটা বললাম, অনেকে কিনে নিলেন, ভাবলেন আজকে বলেছি মানে আজকেই এন্ট্রি পয়েন্ট না। বললাম হয়তো এটা এতটা বেড়ে গেছে, হয়তো এরপরে বাড়তে পারে বা এরপরে কমতে পারে। আপনি আপনার অ্যানালিসিস করে সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করে কিনবেন, হয়তো 6 মাস পর কিনতে পারেন। সারা বছরের জন্য ভিডিওটা বানাচ্ছি, এই 1 মাসের জন্য না। অ্যান্ড কখন সেল করতে হবে সেটা থেকেও জানাচ্ছে না, যে কখন বাজে নিউজ আসবে, কখন কপার চলবে না। সেটা যদি হয় সেটাও সেলিং পয়েন্টটা মাস্ট, বাইং এর থেকে সেলিং পয়েন্টটা মাস্ট। কেন? বিকজ বাইং যে কোনো সময় টাকা থাকলে হয়ে যায়। এখানে যদি আপনি সেলিং না করেন, ধরুন এখানে ধরেছেন, এখানে সেলিং করেননি, এখানে ধরেছেন, এখানে সেলিং করেননি। দেখুন কপারের এই হিন্দুস্তান কপার এসছে 2010-এ আইপিওর পরে রিলিজ হয়েছে, অ্যান্ড এখন অলমোস্ট 26 বছর হয়ে গেছে। 26 বছর পর যে এখানে বাইং করেছে, সে সবে কস্ট টু কস্ট এসছে বা এখনো লসে আছে। 16 বছর হয়ে গেছে, 16 ইয়ার্স। 16 বছরে কত এফডি 3 গুণ 4 গুণ দিয়ে দিয়েছে, কত মিউচুয়াল ফান্ড 100 গুণ বা 50 গুণ দিয়ে দিয়েছে। কিন্তু হিন্দুস্তান কপার একটা এই নর্মাল স্টকে, ডিরেক্ট স্টকে একটাই প্রবলেম হয়, যে একটা স্টকের উপর বেট করলে দেখুন 90% অব্দি ড্রপ চলে আসে এখানে। আজকে যেটা 550 টাকার কাছে চলছে, যেটা 600 টাকা থেকে পড়েছে 2010-এর পরে, এটা এক সময় 10-12 টাকাতে নেমে এসেছিল। তা আপনি মনে করুন 600 টাকার স্টকটা 10-12 টাকা। তো তাই জন্য এখানে এন্ট্রি নিচ্ছেন, আপনি কি এখানে এন্ট্রি নিচ্ছেন, ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কন্ট্যাক্ট করুন। কেন? এন্ট্রি তো নিয়ে নিলেন, কখন বেচতে হবে, এখানে বেচতে হবে, এখানে বেচতে হবে, এখানে 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 স্টপ লস হিট করাতে হবে। এটা ভালো করে মাথায় রাখুন, নালে পরে যদি এখানে টাচ করে যদি এইখানেও চলে আসে আবার এরকম মতো, তাহলে কিন্তু গড়বড় হয়ে যাবে আপনার পোর্টফোলিও। ওই অল্প প্লাস দেখে লাভ নেই, প্রফিট বুক করতে শিখুন। টাটা মোটরস এর মতো ভুল আর জীবনে করবেন না। নেক্সট ইজ হিন্দুস্তান জিঙ্ক। হিন্দুস্তান জিঙ্ক কেন নিয়েছে? হিন্দুস্তান জিঙ্ক হচ্ছে এটা
থার্ড লার্জেস্ট সিলভার প্রডিউসার গ্লোবালি, সিলভার প্রডিউস করে থার্ড লার্জেস্ট সারা পৃথিবীতে। অ্যান্ড ইন্ডিয়াতে একটা লিডিং রোল প্রোভাইড করে হচ্ছে হিন্দুস্তান জিঙ্ক, ইন্ডিয়াতে নাম্বার 1। এটা ক্যাপাসিটি, অ্যানুয়াল ক্যাপাসিটি বছরে কত মেট্রিক টন প্রডিউস করে, সেটা হচ্ছে 800 মেট্রিক টন। অ্যান্ড এর মার্কেট শেয়ার আছে ইন্ডিয়াতে, মার্কেট শেয়ার যেটা উদয়পুরে, যেটা এর হেডকোয়ার্টার আছে, ওইখানে এর 75% মার্কেট শেয়ার আছে। এটার নাম হচ্ছে হিন্দুস্তান জিঙ্ক। কারেন্ট প্রাইসের ব্যাপারে কিছু যাবো না, ফান্ডামেন্টালি সব এখানে বুঝতে পারছেন, বেশি অ্যানালিসিস যাবো না, ভিডিওটা লং হয়ে যাবে। চার্টের দিকে গিয়ে আবার কি শিখবো, এরকম আবার স্টক হতে পারে যে 2007 সালের পর থেকে আসার পরে আপনার কন্টিনিউ অল্প 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 করে বাড়তে আছে, কিন্তু আমাকে এটা বুঝতে হবে যে চার্টটা আপ ট্রেন্ডের এটা দেখছি, বাট অতটাও এটা আপ ট্রেন্ডে হয়নি, বিকজ 2007-8 ধরুন 9-10 সালেই, যেটা আগেরটাই ছিল 9-10 সালে এই জায়গাটাতেই হিন্দুস্তান কপারের দাম ছিল 120-25 টাকা। আজকে হিন্দুস্তান জিঙ্কের দাম, সরি, আজকে সেটার দাম স্প্লিট বোনাস ফোনাস হওয়ার পরেই কিন্তু বলছি, অ্যাডজাস্ট হয়ে যায় কিন্তু দামটা, এটা এখন 625 টাকা, অলমোস্ট 5 গুণ মতোই রিটার্ন দিয়েছে। তো 16-17 বছরে 5 গুণ রিটার্নটা কিছুই না, আমি বলবো এটা লসের কাছেই। আপ ট্রেন্ড দেখে লাভ নেই, দেখবো কত রিটার্ন দিয়েছে। তো আগেন আমাকে শর্ট টার্ম ক্যাচ করতে হবে, এখানে ধরলাম এখানে ছাড়লাম ঠিক আছে, এখানে ধরলাম এখানে ছাড়লাম ঠিক আছে, যেখানেই ধরি আমাকে ছাড়তে শিখতে হবে, নাহলে এখানে ধরলাম আবার এখানে চলে এলো, কিছু ফায়দা হবে না, আবার এখানে ধরলাম আবার কিছু বছর পর ঠিক এখানে ঘুরে চলে এলো, কিছু ফায়দা হবে না, উল্টে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন, স্টক মার্কেট থেকে বেরোতে হবে। বারবার বলছি, ভিডিও থেকে একটাই উদ্দেশ্য, অনেকে ভুলভাল করে কিনে নিচে কমেন্ট করেন যে এই স্টকটা কিছুই হলো না। আমি স্টক রেকমেন্ডই করছি না, আমি জাস্ট ফান্ডামেন্টালি কোন কোন ভালো প্রসপেক্ট আছে এই বছরে নজর রাখতে পারেন সেটা বলছি। বাই সেল আপনি নিজে থেকে এবার করতে পারেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়ে, কিন্তু বারবার বলছি সেল কিন্তু করতে হবে, এগুলো লং টার্মের জন্য বলছি না, 10-20 বছরের জন্য বলছি না, এই বছরের প্রসপেক্ট অনলি। ভারত ইলেকট্রনিক্স, কেন ভারত ইলেকট্রনিক্স এবারে কেন 3 নম্বর? ডিফেন্স সেক্টর। আমরা জানি ডিফেন্স এই বছরে আমার ওয়ান অফ দ্য ফেভারিট সেক্টর, বিকজ যুদ্ধ ফুদ্ধ হওয়ার এখন হচ্ছে 2020 পর থেকে যুদ্ধ কন্টিনিউয়াস, রাশিয়া ইউক্রেনের পর থেকে, তারপরে ইসরায়েল হামাস এগুলো শুরু হয়েছে। তো এই জন্য ইন্ডিয়া পাকিস্তানের একটা অপারেশন সিন্দুর, যেটা আগের বছরে একটা হয়েছে, তো সেইটার পরে আবার একটা কিছু যদি কোনো প্রবলেম হয় বা কোনো জায়গাতে মিডল ইস্টে কোনো যদি প্রবলেম হয়, বিকজ ওখানে হতেই থাকে, তো ইন্ডিয়া কি করবে, নিজের বাজেট এক্সপেক্টেড যে যুদ্ধ বিমান বাড়ানো বা কিছু রাশিয়ার সাথে হয়তো এবারে কিছু চুক্তি করতে পারে আমেরিকার জায়গায়, বিকজ আমেরিকা তো বদমাইশি করছে ট্যারিফ ফ্যারিফ নিয়ে। তো সেই ক্ষেত্রে যদি সেটা হয় তাহলে আমার ক্যাপেক্স বাড়বে বাজেটে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাজেটে বাড়বে ডিফেন্স সেক্টরের জন্য। অ্যান্ড সেটা হলে ডিফেন্সে ফায়দা পাবে কোনগুলো, যে কোম্পানিগুলো ডিফেন্সের ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার করে বা সাপ্লাই করে, যখন কিছু খারাপ হয়ে গেল সেটা সাপ্লাই করলো, মেটেরিয়ালস করে, তো সেটা হচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিডিং প্লেয়ার। এটা নাম্বার 1 বিজনেস সেগমেন্টে, ডিফেন্সের মধ্যেই পড়ে। এটা কি করে, ম্যানুফ্যাকচার আর সাপ্লাই করে ইলেকট্রনিক ইকুইপমেন্ট সিস্টেম, যেটা ডিফেন্স সেক্টরে, ডিফেন্স এয়ারক্রাফটস এগুলোতে লাগে। বেলের যদি এবার চার্টে যাই, কারেন্টলি বেল ঠিকই আছে মোটামুটি। কিছুদিন আগে আমি একটা বেলের ভিডিও বানিয়েছিলাম, তখন অ্যাপ্রক্স চলছিল আই থিঙ্ক 370-365 এরকমই চলছিল, ইফ আই এম নট রং, তার থেকে উপরেই আছে। এটা ছুঁয়ে এসছে 438-40 কাছে। একবার এইটা যদি ভেঙে যায় তারপর আমরা নতুন ফ্রেশ স্টাইলি দেখলে দেখতে পারি, এখন একটু কনসলিডেট করছে, কোনো অসুবিধা নেই, বিকজ বেল বা এখন ডিফেন্স সেগমেন্টের কোনো এখন কারেন্টলি কোনো তেমনি নিউজ নেই, ডিফেন্স যুদ্ধ ফুদ্ধ সবকিছু সিজফায়ার হয়ে আছে, অতটা কিন্তু ভারী কোনো নিউজ নেই। যখন নিউজ আসবে তো তখন দেখা যাবে, কিন্তু এটাও আমার এখন ফেভারিট লিস্টে এই বছরের জন্য পড়ে আছে। নেক্সট হচ্ছে অলমোস্ট সেম সেগমেন্টেরই একটা স্টক, বাট অন্য ডিফারেন্ট স্টক, সেটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স। লাস্ট 4টে স্টকের মধ্যে 3টের নাম হিন্দুস্তান দিয়ে শুরু, সেটা কোনো কোইন্সিডেন্স না, জাস্ট ভালো লাগছে বলে বলছি। হিন্দুস্তান অ্যারোনটিক্স কি করে, ডিরেক্টলি যে এয়ারক্রাফট বা যুদ্ধ বিমান হেলিকপ্টার এইগুলো তৈরি করা হয়, সেইগুলোরই মেনটেনেন্স অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এটা হিন্দুস্তান অ্যারোনটিক্স করে থাকে, অ্যারোনটিক্স স্পেসে, ঠিক আছে। তো ম্যানুফ্যাকচারিং এ এটা FY 2023-এ 19% আর 2025-এ 24%, এটা ব্যবসাটা আছে ম্যানুফ্যাকচারিং থেকেই, মানে 4 ভাগের 1 ভাগ ম্যানুফ্যাকচারিং থেকেই আসে যুদ্ধ বিমান বানিয়ে, অ্যান্ড 50% আসে হচ্ছে অলমোস্ট বানিয়ে অ্যান্ড মেনটেনেন্স করে, ঠিক আছে। তো ওই জন্য হিন্দুস্তান অ্যারোনটিক্স। এবার সাপ্লাই কাকে করবে, যেখানে যুদ্ধ বিমান বানানো তৈরি হবে, যদি ইন্ডিয়া এক্সপোর্টে যায় আবার, তো সেই ক্ষেত্রে হিন্দুস্তান অ্যারোনটিক্সটা একটা ফেভারিট চয়েস। আপ ট্রেন্ডেই স্টক আছে, মাঝে মাঝে এইগুলো দেখতে হবে যে এই স্টকগুলো একটু ভোলাটিলিটির প্রবণ হয়,
তো এখানে ধরুন এখান থেকে কেউ ভুলভাল করে ফোমোতে বাইং করে নিলেন, এইটুকুনি দেখতে এরকম মনে হচ্ছে, বাট এখান থেকে এতটা ডিফারেন্স আপনি যদি দেখেন অলমোস্ট 35-40%, 45% অব্দি কিন্তু ডাউন দেখতে হয়। মানে 1 লাখ টাকা ইনভেস্ট করলেন, সেটা 50-55 হাজারে দেখছেন, সেরকম কিন্তু দেখতে হয়। এটা ভুল করবেন না। এন্ট্রি প্রাইসটা একটু ভ্যালুয়েশন দেখে করবেন। ভ্যালুয়েশন করতে গিয়ে দেখতে হয় পি রেশিও দেখবেন, ইন্ট্রিনসিক ভ্যালু দেখবেন, বুক ভ্যালু দেখবেন, দেখে ভ্যালুয়েশন বুঝে যাবেন। পিয়ার কম্পারিজন করবেন বা সেক্টর পি এর সাথে কোম্পানি পি কম্পেয়ার করবেন, বুঝে যাবেন যে ওভার ভ্যালুড কি আন্ডার ভ্যালুড। এটা হচ্ছে হিন্দুস্তান এরোনটিক্স। লাস্ট বাট নট দ্য লিস্ট, 5 নম্বর শেয়ার। এই শেয়ারটার নাম হচ্ছে সিয়াল বা কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড, সিয়াল। এটা আপনারা নর্মাল জিরোদা আপস্টক জিরো থেকে পাবেন না। দেখুন আমরা শেয়ার বা টপ 5 স্টকস এর কথা বলেছি, আমরা লিস্টেড আনলিস্টেড গ্রে মার্কেটে বা লিস্টেড মার্কেটে ওসবের কথা বলিনি। টপ 5টা স্টক যেটা পছন্দ হচ্ছে, লিস্টেড থেকে আর লিস্টেড মার্কেট থেকে ভালো অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনে কিছু লাগেনি, তাই আমি বানাইনি। তো ওই জন্য সিয়াল বা কোচিন ইন্টারন্যাশনালটা হচ্ছে আমাদের যে কেরালা, আমাদের যে ঘুরতে যায় অনেকে, সাউথে ঘুরতে যাচ্ছে সব, কোজিকোড থেকে আমরা কেরালা যায়, কেউ কেউ বিভিন্ন জায়গায় ওখানে ঘুরতে যায়, কেউ আপনার মিডিল ইস্টে ওখান থেকে ফ্লাইটে যায়। তো ওই জন্য কোচিন ইন্টারন্যাশনাল নতুন যে এয়ারপোর্টটা আছে সেখান থেকেই যায়। আমরা জানি কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই ট্যুরিজমের জন্য দেখুন মাইনাস হয়ে গেছিল, 92 crores এর মাইনাস হয়ে গেছিল প্যাট বা প্রফিট আফটার ট্যাক্স। মানে এটা হচ্ছে আমাদের রিসার্চ রিপোর্ট, পার্সোনাল একটা জাস্ট দেখাচ্ছি যে এটা আমাদের কেমন ক্লায়েন্টসের যখন সুইং ট্রেডিং দেওয়া হয় বা স্টকের যারা মিউচুয়াল ফান্ডের ক্লায়েন্ট আছে আমাদের, তাদের সুইং ট্রেডিং আমরা করিয়ে থাকি। তো এটা হচ্ছে আমরা রিসার্চ রিপোর্ট এরকম ভাবে বার করে দিই, ঠিক আছে। যাই হোক, এর পি রেশিও 45 আছে, ইপিএসও 10-এর কাছে আছে, একটু কম বাট ঠিক আছে। 92 কোটি টাকার যে মাইনাসটা ছিল, লসটা ছিল, সেটা বেড়ে বেড়ে 4-5 বছরের মধ্যে 515 কোটি টাকা প্রফিট আফটার ট্যাক্স, ট্যাক্স দেওয়ার পরে প্রফিট, উইচ ইজ ভেরি গুড। রেভিনিউ 1402, প্রফিট আফটার ট্যাক্স 515, উইচ ইজ ভেরি গুড। হাইলাইটস গুলো যা আছে পড়ে নিতে পারেন। মেন জিনিস হচ্ছে এখানে এটা কেন দেখানোর জিনিস, এর যে কম্পিটিটর আছে জিএমআর, বাকি যে সেগমেন্টে যে এয়ারপোর্ট গুলো আছে জিএমআর, সেগুলো বেশিরভাগ লস মেকিংই হয়। এখানে এই ক্ষেত্রে এটা মাইনাস করা আছে, সরি নট অ্যাভেলেবেল করা আছে, ক্যালকুলেটেড নেই। মার্কেট ক্যাপ অলমোস্ট জিএমআর এর কম্পিটিটরের 1 লক্ষ কোটি, এর একারই 20,000 কোটির বেশি। তার মানে দেখতে পাচ্ছি কতটা স্ট্রং। অ্যান্ড এখানে মেন জিনিস হচ্ছে গভর্নমেন্ট অফ কেরালা, কেরালা গভর্নমেন্ট এখানে 33% নিজে হোল্ড করে বসে আছে, 33% নিজে হোল্ড করে আছে। তো কতটা কনফিডেন্ট। তো যেহেতু ওখানে কেরালার দিকটা, সাউথের দিকটা একটু মোনোপলি হয়ে গেছে জিনিসটা সিয়াল বা কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে, তো সেহেতু এই জিনিসটা আমার মোনোপলি বিজনেস সবসময় ভালো লাগে। এখানে একটা জিনিস দেখবেন, লিস্টেড মার্কেট বা নিফটি বা অনেক স্টক আপনারা সেপ্টেম্বর 2024-এর পর থেকে বা জুলাই মাসের পর থেকে পড়তেই আছে, মানে 1-1.5 বছর আগে থেকে। কিন্তু এখান থেকে দেখবেন জানুয়ারি, এপ্রিল, জুলাই, অক্টোবর 2024 যেখানেই থাকুক, দেখবেন এটা বাড়তেই আছে। তো ভালো ব্যবসা থাকলে বাড়বে না কেন, বাড়বেই। অলমোস্ট ডবল হয়ে গেছে। নিফটি ডাউন হয়ে গেছে 18-20%, কিন্তু এটা ডবল হয়ে গেছে। আপনাদের অনেক স্টক 20-30% ডাউন আছে এখন, এটা অলমোস্ট ডবল হয়ে গেছে। এখনো বাড়তেই আছে, বাড়তেই আছে। বাট তেমনি রেকমেন্ডেশন না যে এখন কিনতে হবে, এটাও একটু ওভার ভ্যালুড এখন কারেন্টলি চলছে, একটু আন্ডার ভ্যালুড হলে এই বছরই দেখা যেতে পারে অ্যাজ আ মনোপলি স্টক। অবশ্যই জিরো দা আপস্টক জিরো এগুলো থেকে কিনতে পারবেন না। এটা ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কোনো সহায়তা নেবেন, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার, মিউচুয়াল ফান্ডের এজেন্টের কাছে পাবেন না। আমাদের মতো ফিনান্সিয়াল অ্যাডভাইজার যারা বন্ড, স্টক, আপনার ডিবেঞ্চার, এভরিথিং সবকিছুতে কাজ করে, মিউচুয়াল ফান্ড, তাদের কাছে পেয়ে যাবেন, আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। শুধু সিয়াল না, অন্য যেগুলো গ্রে মার্কেটে, মানে এলজি কিছুদিন আগে আসলো বা কিছু আসলো, যেগুলো তার আগে আইপিওর আগে যদি আমরা কিনে রাখি, আইপিও তো অনেক সময় দেখি আইপিও পাই না, বাট আইপিও তে অনেক প্রফিট হয়ে যায়। বাট যদি আমরা আইপিওর আগেই 6 মাস আগে কিনে রাখি এন্ড আইপিওর পরে বেচি, জিনিসটা ভালো হয়। তো আইপিও আসার আগে এই সিয়ালটা আমরা পাচ্ছি, তো এটা আমরা এখন বাই করে রাখতে পারি। যাই হোক, এবার নেক্সট কিছু কোশ্চেনের দিকে যাবো। কোশ্চেনের আগে বলে দিই, যদি আপনি ফ্রিতে আপডেটস পেতে চান তো টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন। আমাদেরকে অ্যাজ আ ফিনান্সিয়াল অ্যাডভাইজার বানাতে গেলে মনে হচ্ছে পারছি না, যেখানে আছে আমার কোনো অ্যাডভাইস পাচ্ছি না, রিসার্চ পাচ্ছি না, কখন মার্কেট পড়বে আবার ভয় লাগছে, তো আপনি আমাকে ফিনান্সিয়াল অ্যাডভাইজার বানাতে পারেন। আমরা রিসার্চ নিয়ে দায়িত্ব নিয়ে জিনিসটাকে সুইচিং করবো জিনিসটাকে। অ্যান্ড এটা আমার পার্সোনাল নাম্বার 7003684863। যারা মিউচুয়াল ফান্ড ইনভেস্টর আছে তারা ডিবেঞ্চার, বন্ড, এফডি, স্টকস এগুলোরও সহায়তা পেয়ে থাকে এক্সট্রা অ্যাডভান্টেজ হিসেবে। কোনো এক্সট্রা চার্জেস থাকে না। এটা আমার পার্সোনাল নাম্বার নিচে দেওয়াও আছে। রাত 8টা থেকে 10টার মধ্যে ওই বাচ্চারা ফোন করতে পারেন। এইদিকে কৌশিকের নাম্বার আছে 6289541836, এটাও সেম টাইমে ফোন করে অফলাইনে বা অনলাইনে এসে কনসাল্ট করতে পারেন। আজকের প্রথম কোয়েশ্চেন হচ্ছে, আচ্ছা এরকম যদি কোয়েশ্চেন থাকে নিচে কমেন্ট করবেন যাতে আপনারটা নেক্সট ভিডিওতে ফিচার হয়।
তাতে মিউচুয়াল ফান্ডের লামসাম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে 2026-এর লাস্টের দিকে এসটিবির মাধ্যমে করা ঠিক হবে, নাকি 2027 অব্দি ওয়েট করে মার্কেট বুঝে লামসাম করা ঠিক হবে? আগে মার্কেট বুঝি, যখন লামসাম ঠিক হবে। মেন জিনিস হচ্ছে আপনি আপনার যেখানে ইনভেস্টমেন্ট করা আছে সেই ফিনান্সিয়াল অ্যাডভাইজার জানে বলে দেয় যে এই সময় মার্কেটটা খটোমটো লাগছে বা ইনভেস্টমেন্টের জন্য ঠিক, বা মার্কেট ডাউন হবে। সেই ফিনান্সিয়াল অ্যাডভাইজার কিছুভাবে বলে দিল 1 মাস আগে। বা আর একটা জিনিস হতে পারে, আপনি তাকে বলে দিলেন বা নিজে থেকে ফিক্স করলেন যে আমার 1 লাখ টাকা ইনভেস্ট করবো, 1 লাখ টাকা ফিক্স, তাকে জানিয়ে রাখলেন। এবার যখনই মনে হবে যে এই জায়গাটা ইনভেস্ট করার জন্য ঠিক, বা এই জায়গাতেও আপে করবো, আরো আপ যাবে বলে তাই জন্য এসটিপি করে করবো, সেটা সিচুয়েশন উপরে ডিপেন্ড করে। এই এত তাড়াতাড়ি এখন যেগুলো ইনভেস্টমেন্ট হবে তাহলে সেইগুলো কি হবে? তো এই জন্য এত তাড়াতাড়ি আমার তখনটা ভেবে লাভ নেই। কেন লাভ নেই? বিকজ এত কিছু ভাববোই না। হয়তো হয়তো কি আমি হয়তো স্টক মার্কেটে হয়তো দিলামই না, আমি হয়তো কপারের মার্কেটে ইনভেস্ট করে দিলাম, কিছু হবে। সবার পোর্টফোলিও পড়লো, ডেটে রাখলে সেম থাকতো, আপনারটা বাড়লো। সেখানেও যেন রিসেশনের সময় যেন আর্ন করা যায়, বাট টাইমটা ক্যাচ করাটা মেন জিনিস। রিসেশন মোটামুটি কতদিন স্টে করবে অ্যাকর্ডিং টু আওয়ার রিসার্চ? যেহেতু এটা 2008-এর মতো বা 1929-এর ডিপ্রেশনের মতো জিনিসটা সিগন্যাল দিচ্ছে, অ্যান্ড ইউএস এর আনইনভার্সন অ্যান্ড ইনভার্সনের মধ্যে যে গ্যাপটা আছে, এটা আগে একটা ভিডিওতে বানিয়েছিলাম, 780 দিন তৈরি হয়েছে। তো অ্যাকর্ডিং টু আওয়ার রিসার্চ এটা হয়তো মেবি 3 to 5 ইয়ার্স টানতে পারে। করোনার মতো এরম পড়লো, পড়ে এরম বেড়ে গেলে এই জিনিসটা পসিবল নয়। স্লো পয়জনিং জিনিসটা হতে পারে। আই ক্যান বি রং। লেটস সে আগে রিসেশন যদি আসে, হিট করে, বা যদি আমার অ্যানালিসিস ফার্স্টে 2027-এ পুরোটা ডাউন এটা ঠিক হয়, তাহলে আমি বুঝবো, ওটা পরে অ্যানালিসিস করবো, পরে কি হবে না হবে। আগে এই অ্যানালিসিসটা ঠিক হোক যে ডাউন হোক কিনা, তবে বুঝবো আমি মার্কেটে বিলং করি কিনা আর আমার অ্যানালিসিস কতটা সঠিক। তারপরে আপনারা জাজ করবেন যে কবে কি আপ হতে পারে। দাদা আমার জন্য সাথে অনেকের জন্য হয়তো প্রশ্নটা গুরুত্বপূর্ণ হতে পারে যে অ্যাজ পার তোমার অ্যানালিসিস কি বলে 2040-এ নিফটি কত যেতে পারে? এটা খুব মুশকিল একটা কোয়েশ্চেন। 2040টা 15 বছর পরে, তখন সিএম কে থাকবে, তখন পিএম কে থাকবে, তখন প্রেসিডেন্ট কে থাকবে, তখন কোন পার্টি রুল করবে, তখন ইন্টারন্যাশনাল রিলেশনস কেমন হবে, তখন আমেরিকা ডিডলারাইজ হয়ে যাবে কিনা, তখন পাওয়ারে চায়না থাকবে কি ইন্ডিয়া থাকবে, ইন্ডিয়ার ক্যাপেক্স কেমন হবে বাজেটের, খুব মুশকিল। বাস অ্যানালিস্ট ছাড়া গাট ফিলিং থেকে যদি আমি বলি যে মার্কেট দেখেছি কেমন হতে পারে, কনজারভেটিভ নাম্বার 1.2 lakhs প্লাস নিফটি, 1.2 lakhs প্লাস। আমি কি বলছি? নিফটি। সেন্সেক্স 2 লাখের উপর, আর নিফটি 1 লাখ না, 1,20,000-এর উপর, এটা মনে হচ্ছে। তখন এই 25,000-এ কিনেছি মার্কেট আজকে আছে, কি 24,500-এ কিনেছি, কি 26,000-এ কিনেছি, ম্যাটারই করবে না যখন 1,20,000 উপর থাকবে। লাস্ট দুটো কোশ্চেন আছে। ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডের ব্যাপারে কিছু বলো, আর কানাডা রেভোকে ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড পারফরমেন্সের ফিউচার কেমন হবে? দুটো জিনিস এখানে বলার আছে। একটা হচ্ছে ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড কারেন্টলি আমার পছন্দ নয়। কেন? এটা এই ভোলাটিলিটি আপ ডাউন, যদি মার্কেট পড়ে 50% নিফটি পড়ে, তাহলে ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডও দেখবেন 30 to 40%-এর মধ্যে পড়ে যায়। তো আমার কি লাভ? মার্কেট সেই দেখতেই হচ্ছে। তো ওই জন্য এই আপ ডাউন নিয়ে দেখি আমি 10 to 12% আমি রিটার্ন পাই ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড লং টার্মে, 10 to 15 ইয়ার্সে, 10-15 বছর রাখলে এই রিটার্নটা অ্যাভারেজে সিএজিআর আসে। ঠিক আছে? লাস্ট 5 বছরটা ভুলে যান। করোনার পরে ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড 18-20% দিয়েছে, ওটা ভুলে যান, ওই জিনিসটা আর পাবেন না কোনোদিন। এটা লং টার্মে এটাই আসে, আপনারা চেক করে নিতে পারেন 10-15 বছরের ডেটা। তো এটাই যদি আসে, আমার কাছে অল্টারনেটিভ কি আছে? আমার কাছে বন্ডস আছে। এগুলো জানেন না, এই জন্য আপনারা ইনভেস্ট করেন না কোনোদিন। বন্ড আছে 10 থেকে 11% ফিক্সড রিটার্ন, সরকারি বন্ড, কোনো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডার কোনো সেফ সিকিউরিটি নিয়ে কোনো প্রশ্ন নেই। বন্ড আছে আমার কাছে, ডিবেঞ্চার্স আছে 12% অব দি ফিক্স সেফ সিকিউর ডিবেঞ্চার্স আছে। তো ওই জন্য কোনো অসুবিধাই নেই। আমি যদি এই রিটার্নটাই যদি দরকার হয় কাউকে, তো সেই ক্ষেত্রে আমি এই রিটার্নটা যদি এখান থেকে ফিক্সড হিসেবেই পেয়ে যাই, তাহলে আমারই ভালো। তাহলে আমার কোনো ভোলাটিলিটি আপ ডাউন দেখতেও হলো না, আমি আমার এই সেম রিটার্ন পেলাম, আমার টেনশন ফ্রি হেডেক। হ্যাঁ, যদি আমাকে 18-20% টার্গেট করতে হয়, তখন আমাকে ভোলাটাইল মার্কেটে যেতে হবে, মার্কেটে দিতে হবে টাকাটা। কিন্তু এরকম রিটার্ন চাইলে আমি বন্ডসে যাবো বা ডিবেঞ্চার্সে যাবো, এটা আমার মতামত। আপনাদের কি কমেন্ট? নিচে কমেন্ট করে জানাবেন। দাদা এসআইপি করতে করতে কোনো ফান্ডে 2 লাখ জমান, 2 লাখ বা 20 লাখ যাই হোক জমানো হলো, তারপর 50,000 টাকা তুললে কোন ইউনিট সেল করে 50,000 টাকা দেবে ফান্ড ম্যানেজার? প্রথমবার যদি 50,000 টাকাটা সেল করেন, তাহলে এটা এসআইপিটা ফিফো মেথডে হয়। ফার্স্ট ইন, প্রথম যারা ইন হলো
ফার্স্ট আউট, প্রথম সেটা আউট হবে। তো প্রথম একদম প্রথমে যে এসআইপিটা স্টার্ট করেছেন প্রথম মাসের ইউনিট, সেইগুলোকে 50,000 টাকা ইউনিটের মতো আপনার সেল করে আপনাকে দেবে, সেরকম ভাবে হয়। তো প্রথমটা যেটা ইন হলো প্রথমটাই আউট হবে। তো যদি আপনার মনে কোনো কোয়ারি থাকে আর ভিডিওটা যদি ভালো লাগে স্টকসের উপর, আপনাদের কোন স্টকসের উপর ডাউট থাকে, তো নিচে আপনাদের পোর্টফোলিও বা আপনার স্টক রিলেটেড বা মিউচুয়াল ফান্ড রিলেটেড বা এনিথিং মার্কেট রিলেটেড কোয়েশ্চেন করতে পারেন নিচে। আমি নেক্সট ভিডিওতে 3-4-5টা কোয়েশ্চেন করে নিয়ে অ্যান্সার দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, অন্য যারা স্টক মার্কেটে আপনারা বন্ধুরা ইনভেস্ট করে তাদের সাথে এনথুসিয়াসদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। অ্যান্ড অবশ্যই নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। যদি আমাকে ফিনান্সিয়াল অ্যাডভাইজার বানাতে হয় নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি স্টার্ট করতে পারেন আপনার ফিনান্সিয়াল জার্নি। আই হোপ ভালো লাগলো ভিডিওটা, সবাই ভালো করে নতুন বছর কাটান। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।